এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জেনারেল কাসেম সুলেমানির পঞ্চম শাহাদাত বার্ষিকী পালিত, তেহরান সহ ইরানের কয়েকটি শহরে স্মরণ সভা। অভিন্ন শত্রুকে মোকাবেলা করতে ইরান হিজবুল্লাহ সহযোগিতা গড়ে উঠেছে, শেখ নাইম কাসেমের মন্তব্য। হাসিনা সরকারের সব বিদ্যুৎ জ্বালানি চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির, ইসকন নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর। এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, অভিযোগ মমতা। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মহানায়ক লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানির পঞ্চম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠান আজ সকালে কেরমানের কবরস্থান গুলজারে শোহাদাতে শুরু হয়েছে। বরফের মধ্যে কয়েক হাজার মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন। জেনারেল কাসেম সুলেমানিকে স্মরণ করতে রাজধানী তেহরান সহ আরও কয়েকটি শহরে স্মরণসভা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগদাদের জেনারেল সুলেমানি ও হাশদ আল শাবির কমান্ডার আবু মাহাদি আল মোহান্দিসের শাহাদাতের পঞ্চম বার্ষিকীর অনুষ্ঠানে ইরাকের বদর অর্গানাইজেশনের মহাসচিব হাদি আল আমিরি বলেছেন, শহীদ সুলেমানি কখনোই ক্লান্ত হতেন না এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় তিনি ইরাক ও সিরিয়ায় নানা চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদেল আল মাহাদির রাষ্ট্রীয় মেহমান হিসেবে ইরাক সফরের সময় 2020 সালের 3 জানুয়ারি ভোর রাতের দিকে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোনের বোমা হামলায় শহীদ হন জেনারেল সুলেমানি। ওই একই হামলায় শহীদ হন ইরাকের জনপ্রিয় বাহিনী হাশ আশ শাবি বা পপুলার মোবিলাইজেশন ইউনিটের উপপ্রধান আবু মাহাদি আল মোহান্দেস। কয়েকজন ইরানি ও ইরাকি সেনা কর্মকর্তাও শহীদ হন সন্ত্রাসী মার্কিন হামলায়। ইরাকের ফাতা জোটের প্রধান বলেছেন, সিরিয়ার বিভাজন এবং সেদেশে অব্যাহত সহিংসতা শুধুমাত্র দখলদার ইসরায়েলের স্বার্থই রক্ষা করবে। ইরানের সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরাকের আল ফাতা জোটের প্রধান হাদি আল আমিরি প্রতিরোধ যোদ্ধাদের কমান্ডারদের শাহাদাতের পঞ্চম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বলেছেন, সিরিয়ায় সহিংসতা চলতে থাকলে এবং এই দেশটিকে খণ্ড বিখণ্ড করার ষড়যন্ত্র আঞ্চলিক সব দেশের জন্যই অত্যন্ত বিপজ্জনক এবং এতে কেবল এ অঞ্চলে দখলদার ইসরায়েলের প্রভাব বাড়বে। হাদি আল আমিরি আরও বলেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে। ইরাকের আল ফাতা জোটের প্রধান প্রতিরোধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানি এবং আবু মাহাদি আল মোহান্দেস এমন কিছু দৃষ্টান্ত রেখে গেছেন যা তারা তাদের জীবনে বেঁচে থাকলে এসবের প্রভাব এখন তার চেয়ে কোনো অংশে কম নয়। শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রকৃত শক্তি এখনও দেখেনি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তিনি গতকাল তেহরানে বিমান বাহিনীর তরুণ ক্যাডেটদের এক সমাবেশে দেয়া বক্তব্যে বলেছেন, আমরা এখনও আমাদের সব সামরিক শক্তি প্রদর্শন করিনি এবং বরং আমাদের এখনও অনেক সক্ষমতা প্রদর্শন করতে বাকি আছে। জেনারেল মুসাবি বলেন, আমাদের বহুমুখী সামরিক সক্ষমতা রয়েছে যা শত্রুদের জানা নেই এবং তাদের সামনে আগে ভাগে আমাদের সকল শক্তি প্রদর্শন করারও কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ইরানের সেনাপ্রধান বলেন, একবার আমরা আমাদের একটি ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটির ছবি প্রদর্শন করেছিলাম। শত্রুরা এখন পর্যন্ত ওই একটি ঘাঁটির অবস্থানই শনাক্ত করতে পারেনি।
গাজা উপত্যকার যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয়েছে বলে পশ্চিমারা যে দাবি করছে তা প্রত্যাখ্যান করে ইরানের সেনাপ্রধান বলেন, নিরপরাধ নারী ও শিশুদের হত্যা এবং স্কুল, কলেজ, হাসপাতাল ও ঘরবাড়ি ধ্বংস করাকে বিজয় বলে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের অভিন্ন শত্রু ও চ্যালেঞ্জ মোকাবেলা করার লক্ষ্যে তার সংগঠনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠেছে। তিনি গতকাল ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে পাঠানো ভিডিও বার্তায় একথা জানান। শেখ নাঈম কাসেম বলেন, অভিন্ন শত্রু মোকাবেলার নীতি থেকে গত 1 বছরের বেশি সময় ধরে গাজাবাসীর প্রতি হিজবুল্লাহ, ইয়েমেন ও ইরাক থেকে যে সমর্থন দেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলকে অভিন্ন শত্রু হিসাবে উল্লেখ করে হিজবুল্লাহ নেতা বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলকে ধ্বংস করে এর উপর আধিপত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ইসরায়েলকে বন্য ও অপরাধী সরকার হিসাবে উল্লেখ করে শেখ কাসেম অভিযোগ করেন, আরেক অপরাধী মার্কিন সরকার মানবতার শত্রু ইসরায়েলকে সহযোগিতা করে চলেছে। এর বিপরীতে তিনি ফিলিস্তিন ও গাজা উপত্যকার প্রতি সমর্থন জানাতে মুসলিম বিশ্বসহ বিবেকবান বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। বাংলাদেশের পতিত শেখ হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেসব চুক্তি হয়েছে সেগুলো জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ দাবি জানান। বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি অনিয়মের চিত্র তুলে ধরেন 4 দলীয় জোট সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী টুকু। তিনি বলেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, বিদ্যুৎ খাতের প্রত্যেকটা চুক্তি প্রকাশ করুন। তা কোনো পাবলিক প্রকিউরমেন্ট রুল মানেনি, আইন করে নিয়মনীতি বন্ধ করে দিয়ে ইচ্ছামতো ক্লোজ টেন্ডারে এসব চুক্তি করেছে। জনগণের অধিকার আছে এসব বিষয়ে জানান। সাবেক এই বিদ্যুৎ প্রতিমন্ত্রী দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুতে যেসব উন্নয়ন করা হয়েছে সেটা টেকসই না, যে কোনো সময় মুখ থুবড়ে পড়বে। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। শুনানিতে চিন্ময়ের পক্ষে ছিলেন অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল। 11:15টার দিকে আদালত কক্ষ থেকে বের হয়ে এই আইনজীবী বলেন, আদালতকে আমরা সাবমিশন দিয়েছি, সবকিছু শোনার পরে আদালত জামিন নামঞ্জুর করেছেন, আমরা এখন উচ্চ আদালতে যাব। চিন্ময়ের আইনজীবীরা পুলিশি পাহারায় আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠেন। এ সময় আদালত প্রাঙ্গণে 50-60 জন আইনজীবী তাদের দালাল বলে স্লোগান দেন। তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসি চেয়েও বিভিন্ন স্লোগান দেন। পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করে তোলার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশের এই ঘটনাকে দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকারের জঘন্য নীল নকশা বলে অভিহিত করেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করছে বলে মন্তব্য করার কয়েক সপ্তাহ পর আজ রাজ্যের প্রশাসনিক এক বৈঠকে এসব অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বিএসএফকে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি নারীদের উপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, যারা ধরা পড়ছে তারা বাংলাদেশি এবং তাদের বেশিরভাগেরই ঠিকানায় বাংলা। মমতা ভোটের লোভে এসব করছেন এবং বাংলাকে বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের প্রবেশদ্বারে পরিণত করছেন। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পরেই। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
অপরপক্ষে বিশ্ব সংবাদে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার বিভাগের মহাপরিচালক সৌদি আরবে বন্দী 6 ইরানি নাগরিকের ফাঁসির সংবাদের প্রতিক্রিয়া বলেছেন, এই ঘটনার প্রতিবাদ জানাতে তেহরানের সৌদি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এ পদক্ষেপ দুই দেশের মধ্যে বিচারিক ক্ষেত্রে বিরাজমান সহযোগিতার পরিপন্থী। ইরানের উদ্ধৃতি দিয়ে সাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার বিভাগের মহাপরিচালক কারিমি শাসাতি গতকাল সন্ধ্যায় মাদক পাচারের অভিযোগে সৌদি আরবে কারাবন্দী 6 ইরানি নাগরিকের ফাঁসি কার্যকরের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক বছর আগে মাদক পাচারের অভিযোগে সৌদি বিচার বিভাগ তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল। এই সময়ের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্তদের কনসুলার সেবা প্রদান এবং ঘোষিত শাস্তি কমিয়ে আনার চেষ্টা চালায়। তা সত্ত্বেও ইরান দূতাবাসকে না জানিয়ে কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি কনসুলার রিলেশন কনভেনশন সহ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী আবারও গাজা উপত্যকায় নজিরবিহীন এবং আরও কঠোর হামলার হুমকি দিয়েছেন। মেয়র বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ হুমকি দিয়ে বলেছেন, হামাস যদি ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেয় এবং রকেট হামলা অব্যাহত রাখে তবে তারা গাজা উপত্যকায় সর্বশক্তি দিয়ে বোমা বর্ষণ করবে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী কঠোর হুমকি দিয়ে আরও বলেছেন, গাজাকে ব্যাপক এবং নজিরবিহীন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। গাজা উপত্যকা থেকে ইহুদি বসতি লক্ষ্য করে রকেট ছোড়ার পর ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এই হুমকি দেন। এদিকে ইসরায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে, সরকারের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা তেল আবিবের রাজনৈতিক কর্তব্য ব্যক্তিদের জানিয়েছেন যে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য অস্থায়ী যুদ্ধবিরতি করা প্রয়োজন। এদিকে যুদ্ধমন্ত্রী হিসেবে বরখাস্ত হওয়ার 2 মাসেরও কম সময়ের মধ্যে এবার নেসেট থেকেও পদত্যাগ করেছেন লিকুদ পার্টির সংসদ সদস্য ইয়োব গ্যালান্ট। ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করার জন্য নেতানিয়াহুর সরকারকে দায়ী করে গতরাতে তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন। টেলিভিশনে দেয়া এক ভিডিও বার্তায় গ্যালান্ট বলেন, তিনি নেসেট স্পিকারকে তার সিদ্ধান্ত সম্পর্কে অভিহিত করবেন। গ্যালান্ট বলেন, লিকুদ আন্দোলনের একজন সদস্য হিসাবে আমি আন্দোলনের পথের জন্য লড়াই চালিয়ে যাব। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ নয় এবং সম্ভবত তিনি দলীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে ফিরে আসবেন। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে মালয়েশিয়ার চিন্তাবিদ ও বিশেষজ্ঞরা বলেছেন, পশ্চিম এশীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আইএস জঙ্গিসহ চরমপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে রণাঙ্গনে জেনারেল সুলেমানির উপস্থিতির ঘটনা আজকের নিরাপত্তাহীন বিশ্বে এই মহান শহীদের ব্যক্তিত্ব একজন বীর ও সন্ত্রাস দমনের প্রতীক হয়ে উঠেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। মালয়েশিয়ার চিন্তাবিদ ও বিশেষজ্ঞরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের সাবেক কমান্ডার শহীদ লেফটেন্যান্ট জেনারেল হাজ কাসেম সোলাইমানির দূরদর্শী চিন্তাধারা, প্রতিরোধ এবং সাহসের কথা উল্লেখ করে পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এই মহান শহীদের গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকাকে সম্মানিত করেছেন। লেফটেন্যান্ট জেনারেল শহীদ কাসেম সোলাইমানির শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে মালয়েশিয়ার বুদ্ধিজীবী এবং বিশেষজ্ঞরা কুয়ালালামপুরে পার্স টুডের সাথে একান্ত সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তারা বলেছেন, পশ্চিম এশীয় অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আইএসআইএস সহ চরমপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে রণাঙ্গনে জেনারেল সোলাইমানির উপস্থিতির ঘটনা আজকের নিরাপত্তাহীন বিশ্বে এই উচ্চপদস্থ শহীদের চরিত্র একজন বীর এবং সন্ত্রাস দমনের প্রতীক হয়ে উঠেছে। মালয়েশিয়ার ইসলামী বেসরকারি সংস্থার কাউন্সিলের প্রধান মোহাম্মদ আজমি আবদুল্লাহ হামিদও শহীদ সোলাইমানির স্মৃতি অম্লান রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। পশ্চিম এশিয়া অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোর উত্থান-পতন বিবেচনায় তিনি বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এই শহীদের ভূমিকা ও অবস্থান সবার কাছেই আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে। মোহাম্মদ আজমি আবদুল হামিদ আরো বলেন, জেনারেল সোলাইমানি একজন আন্তঃআঞ্চলিক বীর সেনানায়ক হিসাবে সিরিয়ায় কয়েক বছরব্যাপী যুদ্ধ চলাকালে প্রতিশ্রুতি এবং বিশ্বাসের শক্তি দিয়ে আমেরিকা ও পশ্চিমাদের গড়া সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস কে দমন করেছিলেন।
যার ফলে পশ্চিম এশিয়ায় মার্কিন ও ইসরায়েলি ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। মালয়েশিয়ার ইসলামী রেনেসা আন্দোলনের প্রধান আহমদ ফারুক মুসাও বলেছেন, আমেরিকা আসলে ইহুদিবাদী ইসরায়েলের প্ররোচনায় শহীদ সোলাইমানিকে হত্যা করেছে। আহমদ ফারুক মুসা আরো বলেন, শহীদ সোলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যা করার মাধ্যমে আমেরিকার দ্বিমুখী আচরণ ও চেহারা প্রকাশ পেয়েছে। কারণ একদিকে তারা আইএসআইএস এর বিরুদ্ধে যুদ্ধের দাবি করেছিল, অন্যদিকে তারা এই সন্ত্রাসী গোষ্ঠীর আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র যে বীর দাঁড়িয়েছিল তাকে হত্যা করেছে। মালয়েশিয়ার ইসলামী রেনেসা আন্দোলনের প্রধান আরো বলেন, এটি ছিল সম্পূর্ণ বেআইনি একটি কাজ এবং আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। কাসেম সোলাইমানিকে হত্যার ফলে এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রক্রিয়া ব্যাহত হয়েছে। অপরদিকে চরমপন্থী গোষ্ঠীগুলোর সহায়তায় এ অঞ্চলে আজ পর্যন্ত অস্থিতিশীলতা বজায় রয়েছে। মালয়েশিয়ার আমানা পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান রাজা কামাল বাহরাইন বলেছেন, সামরিক বিশেষজ্ঞদের মতে যুদ্ধক্ষেত্রে ইরানি উচ্চপদস্থ জেনারেল শহীদ সোলাইমানির ভূমিকা আন্তর্জাতিক কৌশলগত দিক থেকে ছিল অসম্ভব দূরদর্শী ও অনন্য সাধারণ। তিনি আরো বলেন, এমনকি শত্রুরা এবং বিদ্বেষীরাও শহীদ সোলাইমানির এই বিশেষ ভূমিকা এবং বিশেষ অবস্থানের কথা বারবার স্বীকার করেছে। রাজা কামাল বাহরাইন আরো বলেছেন, আইএসআইএস কে ধ্বংস করার পাশাপাশি প্রতিরোধ ফ্রন্টের সর্বশ্রেষ্ঠ অর্জন হিসাবে ইরাকের অনিবার্য পতন রোধ করার মতো একটি পদক্ষেপও শহীদ সোলাইমানির রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। মালয়েশিয়ার আমানা পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান আরো বলেন, সন্ত্রাসবাদী চরমপন্থীদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে শহীদ সোলাইমানির সক্রিয় ও কার্যকর উপস্থিতি বিশ্বে তার চরিত্রকে বীর এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীকে পরিণত করেছে। লেফটেন্যান্ট জেনারেল হাজ কাসেম সোলাইমানি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার, 2020 সালে 3 জানুয়ারি ইরাকি কর্মকর্তাদের রাষ্ট্রীয় আমন্ত্রণে সেদেশ ভ্রমণে যান। ওই সফরে বাগদাদ বিমানবন্দরের কাছে আমেরিকার আগ্রাসী ও সন্ত্রাসী বাহিনীর বিমান হামলায় তিনি শহীদ হয়েছিলেন। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।